বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন থেকেই টাইম ভ্যালু অফ মানি এর উপর আলোচনা করছি। তো আমরা প্রথম থেকেই শুরু করেছিলাম এই টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময়মূল্য বলতে কী বুঝি, অর্থের সময়মূল্যর মধ্যে আমাদের কী কী উপাদান আছে, এর মধ্যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এর মধ্যে পার্থক্য কী, বর্তমান মূল্য বলতে কী বুঝি, ভবিষ্যৎ মূল্য বলতে কী বুঝি, বার্ষিক বৃত্তি বলতে কী বুঝি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা বিগত দিনে আলোচনা করেছি। এবং এই বিষয়ে আমি আশা করি তোমরাও বাসায় পড়ালেখা করেছো এবং বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছে। আমরা গতদিনে আলোচনা করেছিলাম যে তোমার বড় ভাই অথবা তোমার কোনো স্বজন তোমার জন্য একটা ল্যাপটপ উপঢৌকন দিতে চায়, তার জন্য এখন থেকে কত টাকা করে কিস্তি প্রদান করলে ৬০,০০০ টাকার একটা নির্দিষ্ট সময় পর তোমাকে ওই ল্যাপটপটা উপহার দিতে পারবে। ঠিক একইভাবে আজকে আমরা ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল, আমরা সেখানে কিস্তি নির্ণয় করেছিলাম। এখানে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আরিফ একজন ব্যক্তি তার প্রয়োজনে ঋণ গ্রহণ করবে, এই ঋণের পরিমাণ ৪ লক্ষ টাকা। আমরা আবারও বলছি, আরিফ একজন ব্যক্তি ব্যবসায়ী, তার প্রয়োজনে সে ৪ লক্ষ টাকা ঋণের প্রয়োজন বলে মনে করছে। সে ব্যাংক কর্তৃপক্ষের কাছে গেল এবং ব্যাংক কর্তৃপক্ষ তাকে বলল যে আপনাকে 16% ইন্টারেস্ট প্রদান করতে হবে। এবার আরিফ সাহেব বলল যে আমি 5 বছরের জন্য ঋণ গ্রহণ করব। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ঋণ দিতে রাজি হলো। আরিফ আরও উল্লেখ করলো যে এটা আমি বার্ষিক কিস্তিতে প্রদান করব। তখন এই যে ঋণ গ্রহণ করলো ৪ লক্ষ টাকা, এই ৪ লক্ষ টাকা প্রতি বছরে কত টাকা করে প্রদান করলে 5 বছরের মধ্যে সমুদয় টাকা সে পরিশোধ করতে পারবে 16% হার সুদে বা লাভ সহ। এটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে, আমি বা তুমি বা যে কেউ ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছি এবং সেই টাকা কিভাবে পরিশোধ করলে পারে ব্যাংক কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ কিস্তির বিপরীতে সমুদয় টাকা সংগ্রহ করতে সক্ষম হবে। সেই পদ্ধতিটাই আমরা আজকে ক্যালকুলেশন অর্থাৎ সমাধানের মাধ্যমে নির্ণয় করব। তাহলে এখানে আমাদের প্রতিপাদ্য বা আলোচ্য বিষয় হচ্ছে এই যে একজন ব্যক্তি ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলাপ করলো, তার কিছু টাকা ঋণের প্রয়োজন এবং এই ঋণটা নেবে 5 বছরের জন্য। ব্যাংক কর্তৃপক্ষ তার কাছ থেকে টাকা নেবে 16%। তাহলে পরে প্রতি বছর অন্তত সে কত টাকা কিস্তি প্রদান করবে। আমরা দেখো, আমরা লিখেছি প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান যে ঋণের পরিমাণ 4 লক্ষ টাকা। ব্যাংক কর্তৃপক্ষ যেটা রেট অফ ইন্টারেস্ট বা অপরচুনিটি কস্ট সেটা নেবে 16%। তারপর দেখো ওখানে উল্লেখ করা আছে এর নাম্বার অফ ইয়ার ইজ ইকুয়াল টু 5 ইয়ার। এ অর্থাৎ ইনস্টলমেন্ট কিস্তি সমান কত, এই কিস্তিটাই আমাদের নির্ণয় করতে হবে। এই ব্যাপারে আমরা বিগত দিনেও আলোচনা করেছি, আজকেও কথা বলছি। এর জন্য আমাদের একটা ফর্মুলা বা সূত্র আছে। এই ফর্মুলা বা সূত্রের মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য উপাত্ত দেওয়া আছে সেগুলো যদি আমরা ফর্মুলাতে উপস্থাপন করি তাহলে পারে এই আরিফ সাহেব প্রতি বছর কত টাকা কিস্তি প্রদান করবে তা নির্ণয় করতে আমরা সক্ষম হব। তাহলে এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে বর্তমান মূল্য 4 লক্ষ টাকা, সুদের হার 16%, বয়স সময়কাল হচ্ছে 5 বছর, কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে। এবার কিস্তি নির্ণয়ের জন্য আমরা আমাদের ফর্মুলা বা সূত্রে যাব এবং যে সমস্ত তথ্যগুলো সেই ডাটাগুলো আমরা ইনপুট দেব এবং ক্যালকুলেশন করব। ক্রমান্বয়ে আমরা দেখতে পাবো যে আমাদের ধীরে ধীরে আমাদের কিস্তির পরিমাণ বের হয়ে আসছে। আর যেটা কিস্তির পরিমাণ হবে সেটাই হবে আরিফ সাহেবের প্রতি বছর অন্তর 5 বছরের মধ্যে 5 বছর যাবৎ এভাবে টাকা যদি পরিশোধ করে তাহলে তার টোটাল 4 লক্ষ টাকা লাভ সহ পরিশোধ হবে। এবার আমরা অঙ্কে ক্যালকুলেশনে বা আমরা নির্ণয় চলে যাচ্ছি। তাহলে আমরা লিখেছি পিভি ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই আই। আইকে আমরা বলেছি রেট অফ ইন্টারেস্ট, RATE, রেট অফ ইন্টারেস্ট। প্রেজেন্ট ভ্যালু, পিভিতে বলেছি প্রেজেন্ট ভ্যালু, এন তে নাম্বার অফ ইয়ার, এ হচ্ছে ইনস্টলমেন্ট বা কিস্তি। তো এবার আমরা
ডাটাগুলো ইনপুট দিচ্ছি। এবার পিভি ওখানে লেখা আছে 4 লক্ষ টাকা, আমরা লিখলাম 4 লক্ষ টাকা ইজিক্যাল টু আমাদের ক্যালকুলেশন যেটা করতে হবে এ, সেই এটা আমরা লিখলাম। এবার ফর্মুলা সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই ইকুয়াল টু 16% আমাদের যে তথ্য দেওয়া আছে, এটা ব্র্যাকেট ক্লোজ, এর সমান দেওয়া আছে 5, এটা আমরা পাওয়ার দিয়ে দিলাম, হোল ডিভাইডেড বাই আই মানে 16%, ব্র্যাকেট ক্লোজ। দেখো পরিষ্কার কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা আমরা এখানে উপস্থাপন করলাম। তাহলে a ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস 16 টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই 16%। আর এই n কে আমরা আবার ধরো উপরে লিখেছিলাম, নিচে এখানে না লিখলেও চলবে, এখানে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা বসাইলে পারে আরো ভালো হয়। অর্থাৎ আমরা টু দি পাওয়ার 5 দিয়ে দিলাম, যেহেতু আমাদের এখানে দেখো 5 দেওয়া আছে 5 বছর। এবার আমরা বা এটাকে সিম্পল আমরা যদি দেই এভাবে দেওয়া যাবে, বা 4 লক্ষ is equal to a into 1 minus 1 by 1 plus 0.16। বিগত দিনে বারবার এই কথাটি তোমাদের সাথে আমি আলাপ করেছি, হোল ডিভাইডেড বাই 0.16 ব্র্যাকেট ক্লোজ। পরিষ্কার কিনা? 16% ব্যাপারে বারবার এরকম 10%, 9%, 12%, 11% বিভিন্ন অঙ্ক যখন করিয়েছি, পার্সেন্টেজ থাকলে পারে কিভাবে করতে হয় সেটা বলেছিলাম, যে যদি 10-এর নিচে থাকে অর্থাৎ 9, 8, 7 তাহলে দশমিকের পর একটা শূন্য বসবে এবং যত হবে তত লিখতে হবে। আর যদি ডিজিট দুটো থাকে তাহলে বা দশমিক সরাসরি সেখানে গেলে পারে হবে। এটা হচ্ছে সহজ বুদ্ধি। আর ক্যালকুলেশনের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছিলাম এই 16% ওই একই, 16কে 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে পারে এই জিনিসটাই এসে যাবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা এটাকে আরেকটু প্রসিড অর্থাৎ সামনের দিকে আগাচ্ছি। এখন দেখো এটা আছে গুণ অবস্থা, তো এই গুণটা আমরা এখানে যদি করে দেই তাহলে পারে 4 লক্ষকে ইনটু 0.16 is equal to a into second bracket 1 minus 1 by 1.16 to the power 5 whole divided by যেটা ছিল সেটা এখন নাই, যার জন্য আমি ফাঁকা রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এখান থেকে এখানে দিয়েছি, এটা গুণ করলে পারে এটাকে আরআরই ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়, আরআরই গুণ। এই আরআরই গুণটা আমরা এখানে করেছি। তো এখন আমরা এটা আবার লিখতে পারি, আমি উপরে চলে যাচ্ছি যেহেতু আমাদের জায়গা নিচে পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমরা উপরে চলে গেলাম। এবার এই 16 দ্বারা গুণ করলে পারে দশমিকের জন্য 2 শূন্য কাটা যাবে। এবার 16 দিয়ে গুণ করলে 464,000 হবে, অর্থাৎ 64,000 is equal to a into অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট 1 minus 1 by 1.16 to the power 5। অর্থাৎ এই 1.16কে 5 বার গুণ করতে হবে। এটা তোমাদের বিগত দিনেও বলেছি, একই কথা বারবার বলছি। এবং এটা তোমরা যদি সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর ব্যবহার করো অতি সহজেই এটা নির্ণয় করতে পারবে। আমার কাছে নির্ণীত ফলাফল আছে, আমি সেটাই তোমাদের উল্লেখ করছি। অর্থাৎ 1.16কে টু দি পাওয়ার 5 করলে পরে যে মানটা আসে সে মানের পরিমাণ হচ্ছে 1.2.10034 ব্র্যাকেট ক্লোজ। দেখো বোঝা যায় কিনা? আমরা এবার
এখানে যে দশমিক এক্সট্রা ছিল এখানে যাওয়ার পরে এখানে ফাঁকা। এবার আমরা এই লিখলাম 11 মাইনাস 1 বাই 1.16 টু দি পাওয়ার 5। এই 1 এটাকে আমরা বিগত দিনে তোমাদের বলেছি, অর্থাৎ এটা 1.16 গুণন 1.16, এটা যা হবে সেটাকে আবার গুণ করলে 1.16 দ্বারা, যেটা হবে এমনিভাবে গুণ করতে করতে এক সময় যে মানটা আসবে সেই মানটার পরিমাণ দাঁড়াবে 2.1034। পরিষ্কার কিনা? পরিষ্কার ভালো লাগবে। অর্থাৎ এটা বারবার গুণ করলে তুমি একবার মানে 3টে 4টে 8টা করলে পারে তোমার মানটা এসে যাবে। এটা আমি করতে গেলে পরে আমাদের সময় বেশি লাগবে এবং পরীক্ষা হলে তোমার সময় পাবে না। সঙ্গত কারণে এটা ক্যালকুলেটর ইউজ করতে হবে এবং ক্যালকুলেটর প্রয়োজন আছে এবং প্রত্যেকের জন্য একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন। যারা ম্যাথমেটিক্যাল টার্মের উত্তর করতে চাও, এরকম মানসিকতা পোষণ করো, তাদের জন্য এটা অবশ্যই একটা ক্যালকুলেটর সংগ্রহ করতে হবে। তাহলে এটা আমরা মান পেলাম। এবার এই মানটা থেকে আমরা আবার লিখছি 1 ইন্টু 1 মাইনাস এই 1কে এখন দ্বারা ভাগ করলে যে ফলাফলটা পাবো সেটার পরিমাণ সেটা হচ্ছে 0.4761 ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ 1কে যদি আমরা 2.10034 দ্বারা ভাগ করি, ভাগ করলে পরে ফলাফলটা দাঁড়াবে 0.4761। এটা তোমরা সহজভাবে মনে করো, যদি এইটুকু না থাকতো, ধরে নাও এইটুকু নাই, তাহলে হতো হাফ। হাফ হলে হতো 0.5। এটুকু তো বোঝো, যেহেতু 2 এর পর আরো কিছু আছে তাই আমাদের মানটা 5 দফা আরো কিছু কমেছে। এটা কিন্তু সহজ একটা হিসাব, এটা বোঝার জন্য সুবিধা এবং তোমাকে বুঝতে হবে। অর্থাৎ আমরা যখনই এইটা লিখি তখন আমরা সবাই বলি হাফ। হাফ মানে অর্ধেক, অর্ধেক মানে 0.5। কিভাবে করি সেটাও দেখো। এই 2 ভাগ 1 এটাকে বলা হয় ভাজক, এটা বলা হয় ভাজ্য। ভাজ্য যখন ভাজকের চাইতে কম হয় তখন আমরা একটা দশমিক নেই, পাই 0। এবার এটা হলো 10, এটা হলো 2 এর ঘরে এখন নামতা পড়তে হয় বলে ক্লাস 3, 4, 5 এর পড়ালেখা। তারপর আমি আবার বললাম, এবার আমি 5 দ্বিগুণে 10, কিছুই থাকে না, কাটা চিহ্ন দেওয়া হয়, ডাবল শূন্য লেখা হয়। দেখো পেয়ে গেছে। তো যেহেতু এটা 2.1034 অর্থাৎ 5 এর চাইতে কিছু কম হবে, সেটাই হচ্ছে 0.4611। পরিষ্কার কিনা? আমাদের যে কোনো বিষয় পরিষ্কার হতে হবে। যত আমরা ক্লিয়ার বা পরিষ্কার হব তত আমরা পরীক্ষা হলে সুন্দরভাবে উত্তর করতে সক্ষম হব। এজন্য আমাদের যে কোনো একটা অঙ্ক যখন আমরা করাচ্ছি বা করছি তখন যেন সেটা বুঝে করি, না বুঝে যেন চেষ্টা না করি, বোঝার চেষ্টা করতে হবে। এবার আমাদের আর কোনো কাজ নাই। এখানে কিন্তু লেখা আছে আগেই, যেটা আমি এখানে এখন লিখলাম 64,000 টাকা আমাদের আগে থেকে আছে। আবার আমরা এটা বুঝে দেই যেহেতু আমাদের জায়গা দরকার। এবার আমরা আবার লিখলাম 64,000 ইজ ইকুয়াল টু a ইনটু এভাবে দিতে পারো। এবার 1 এর থেকে 0.47611 বাদ দিতে হবে, বিয়োগ করা। এখন দশমিকের বিয়োগ এগুলো ছোট ক্লাসের জিনিস, তারপরও তুমি করে দেখতে পারো। আমি একটা একেবারে বসিয়ে দিলাম। এবার 0.5238 এবার এই দুটো তুমি যোগ করো, দেখো 1 পাবে। অর্থাৎ 1 থেকে বিয়োগ করলে পরে এটাই হয়। পরিষ্কার কিনা? আমরা হয়তো পরিষ্কার হয়ে গেছি। এবার অতএব আমরা লিখছি অতএব a ইজ ইকুয়াল টু 64,000 ডিভাইডেড বাই 0.5238 এখন এই দশমিক উঠানোর জন্য আমি নেব 1 আর তারপর যতগুলি আছে 0। তো এটা আমরা একবারে এটা সমান লিখতে পারি, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করলে পারে যে ফলাফল আসবে, আবার গুণ করলে পরে হবে তো উল্টো ভাবে এটা হবে 1,22,163 টাকা। অর্থাৎ আরিফ সাহেব যে টাকাটা ঋণ গ্রহণ করেছিল ব্যাংকের কাছ থেকে 5 বছরের জন্য 16%
লাভের শর্তে সেই টাকাটা সে যদি 5 বছর মধ্যে পরিশোধ করতে চায় তাহলে তাকে প্রতি বছর 1,22,163 টাকার ইনস্টলমেন্ট বা কিস্তি প্রদান করতে হবে। এভাবে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা আজকে গ্রহণ করলাম এবং আমরা কত টাকা কিস্তি প্রদান করব এবং কিভাবে এটা পরিশোধ করব তার শিডিউল করা যায়। এভাবেই আমরা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটির ক্ষেত্রে কিস্তি নির্ণয় করতে পারি। এভাবে কিস্তি নির্ণয়, তারপর রেট অফ ইন্টারেস্ট নির্ণয় এবং আমাদের মেয়াদ নির্ণয় সবগুলোই একে একে এখান থেকে সবগুলো করা যায়। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে বাসাতে অনুশীলন করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের ক্লাসের অপেক্ষা থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।